আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ওলাইতলার বাগানবাড়ি। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগানবাড়ি? আপনিও ওলাইতলার বাগানবাড়ি যাচ্ছেন? কিন্তু কেন? মামদপুরের জমিদার কিতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তার একজন ম্যানেজার দরকার। 300 টাকা মাহিনা। কেমন, তাই নয় কি? তারাও এই কথাই বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল, গেল 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগানবাড়িতে গেছে, কিন্তু তারা আর কেউ এ পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। তার মানে? মানে টানে জানি না, প্রত্যেকেই এসেছে আপনার মতো শনিবারেই, আর ঠিক সন্ধে 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন লোক! জমিদার কিতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার! আমার মনটা কেমন ছ্যাদ করে উঠল। শুধালুম, আচ্ছা, এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। অল্প দিন হলো এখানে এসে ওই পোড়ো বাগান বাড়িখানা কিনে তিনি বসবাস করছেন। তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনছি। আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাকে দেখেনি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে। কেবল রাতেই তার ঘরে ঘরে আলো জ্বলে, লোকজনকেও দেখা যায় না। ও বাড়ির সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগানবাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই। মশাই তাহলে নিতান্তই যাবেন? সেই রকম তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগানবাড়ি ঠিক আগেই একটা গোরস্থান রয়েছে। আগে সেখানে ক্রিশ্চিয়ানদের গোড় দেয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যার পর সেদিকে কেউ আর যেতে চায় না। মশাই মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই। দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রর দিকে লোকে যেভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটু ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদের ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভেতরে গিয়ে ঢুকলুম। আমার হাতে ছিল একটি হারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলুম। অনেককালের পুরনো বাগান। তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানায় তার জল নজরে পড়ে না। ঘাটগুলোও ভেঙে গিয়েছে। বাড়িখানার অবস্থাও তথৈবচ। ভাঙা জানলা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়ছে। যে জমিদার 300 টাকা দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস? মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম, বাড়িতে কে আছেন? ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলুম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেয়ালে কালি ঝুলি, মেঝে 1 ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ, কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক চাদর গায়ে দিয়ে একখানা চেয়ারের ওপর বসে আছে। তার বুকের সব কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাঁড়ির ভিতর থেকে তার গলার আওয়াজ বেরুলো। আপনি কাকে চান? জমিদার কিতান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই। বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কিতান্ত বাবুর কাছে গিয়েই রোবার হঠাৎ করে গড়গড় করে গর্জে উঠল। ও কি, কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিলুম। সে গর্জন বন্ধ করল বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে
কিতান্তবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না। তাড়ালেও ও যাবে না। রোবার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না। রাত্রে ও আমার সঙ্গে ঘুমায়। রাত্রেও ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ। রোবার রাত্রে আমার সঙ্গে ঘুমাবে শুনে কিতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলাম না। একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। সেজন্য আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই। আগে যে জন্য এসেছি সে কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পিছনে পিছনে অগ্রসর হলুম। মস্ত উঠান ও অনেকগুলি সারিবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি, যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলুম, যে ঘরখানা খুব বেশি নোংরা নয়। এক পাশে ছোট একখানা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর তার এক পাশে থালায় খাবার সাজানো রয়েছে। এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কিতান্তবাবু এক দৃষ্টে আমার পানে চেয়ে আছেন, আর তার কোঠরাগত দুই চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে তেমন জ্বলতে পারে আমি তা জানতুম না। ভয়ানক। আজ তাহলে আমি আসি, খেয়ে দিয়ে আপনি শুয়ে পড়ুন। আর হ্যাঁ, রাত্রে এই ঘরের জানলাগুলো যেন খুলবেন না। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। থামলেন কেন? কি বলছিলেন বলুন না। উধারের জানলা খুললে গোরস্থান দেখা যায়। তা দেখা গেলেই বা? সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন, রাত্রে মানুষ যা দেখতে কি শুনতে চায় না। হ্যাঁ, আর এক কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রেও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কিতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাত্রে রোবার বিছানার ওপরে আমার সঙ্গেই শুয়েছিল। অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কে আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমশই বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরেই ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেওয়ার সময় আমার ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমলো, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলুম, কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভেতর সেও নেই, বিছানার ওপরে রোভারও নেই। রোভার, রোভার! ঘরে এ দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলুম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? এদিকে ওদিকে তাকিয়ে ঘরের ভিতর আর একটা দরজা আবিষ্কার করলুম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে একটা বিষম দুর্গন্ধ আমাকে আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখলুম, সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি ও রক্তমাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির ওপরে হাঁ করে রয়েছে। দুম করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। এ আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলুম। বাইরের আকাশ ভরা অন্ধকারে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে, আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভোঁ ভোঁ করে ঝোড়ো হাওয়া ছুটছে। হ্যাঁ, ও আবার কে ঘরের দরজা ঠেলছে? জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কে দরজা ঠেললে? আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরে আবার দরজার উপর ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। রক্ষে পাই, এ যেন আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এক লাফে আমার বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ল।
এই নির্বান্ধব ভুতুড়ে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এ পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলুম। জানালার ধারে গিয়ে দেখি 6-7টা লণ্ঠন নিয়ে 14-15 জন লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখে বুঝলুম তারা পুলিশের লোক, এবং তাদের ভিতর থেকে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলুম তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর তিনিই দিয়েছেন। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘরের বাইরে বেরিয়ে পড়লুম। ব্যাপার কি, ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কিতান্ত চৌধুরী কুচকুচে কালো ও লিগলিকে রোগা হাড় বের করা দেহটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে, এবং সে চোখ দেখলেই বোঝা যায় কিতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই, এবং কিতান্তবাবুর গলদেশে মস্ত বড় একটা গর্ত, তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলুম রোভারের মুখে রক্ত কেন লেগেছে। তাহলে এই কিতান্ত চৌধুরীই আমাকে আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোভার তার টুঁটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। কিন্তু এ কি অসম্ভব কাণ্ড! আপনি কি বলছেন? না, কোনো সন্দেহ নেই, এ হচ্ছে এ গায়ের ভুবন বসুর লাশ। ঠিক 2.5 মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি গিয়েছিল। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.